প্রিয় শিক্ষার্থী, তোমাদের দশম এবং একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো বায়ুমণ্ডল। আমরা প্রায়শই শুনে থাকি অনেক ছাত্রছাত্রী বায়ুমণ্ডল চ্যাপ্টারে সমুদ্র স্রোতগুলোকে সহজে মনে রাখতে পারে না। এই নিয়ে তাদের একটু চিন্তা থাকে। তো আমি আজকে সহজে কিভাবে সমুদ্র স্রোতগুলোকে মনে রাখা যেতে পারে সেই নিয়ে একটু আলোচনা করব। তো সেই জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তো চলো তাহলে শুরু করা যাক। আজকে আমি তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টারের সমুদ্র স্রোতের মধ্যে আটলান্টিক মহাসাগরের যে স্রোতগুলি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে আমি এই বিষয়ে একটা কথা বলি যে প্রায় শোনা যায়, আমার অনেক ছাত্রছাত্রীদের কাছেই শুনেছি যে সমুদ্র স্রোত চ্যাপ্টারটা খুব কঠিন লাগে, স্রোতগুলো মনে রাখা যায় না, একটা সঙ্গে একটা হয়তো গুলিয়ে যায়। তো এক্ষেত্রে আমি তোমাদের একটা টিপস দিতে পারি, সেটা হলো সমুদ্র স্রোতগুলোকে মনে রাখতে গেলে আমাদের কিন্তু একটু ওয়ার্ল্ড ম্যাপটার ধারণা রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে যে কোন উপকূলের পাশ দিয়ে কোন স্রোতটা যাচ্ছে, এইটাকে একটু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এই কাজটা হয়তো একটু ডিফিকাল্ট হবে, তো তোমরা যারা ভূগোল ভালোবাসো, যারা এই সমুদ্র বা মহাদেশ এগুলোকে নিয়ে একটু চর্চা করতে ভালোবাসো, তারা, আমি অবশ্যই আশা করব তারা ওয়ার্ল্ড ম্যাপটার একটু কনসেপ্টটাকে তাদের মাথার মধ্যে রাখবে, তাহলে কিন্তু এটা বোঝা খুবই ইজি হয়ে যাবে। তাহলে চলো দেখা যাক। এবারে দেখো, সর্বপ্রথমে এখানে আমি একটা আগে থেকে স্কেচ বানিয়ে রেখেছি। এটা একটা ওয়ার্ল্ড ম্যাপের একটা স্কেচ। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এখানে রয়েছে ইউরোপ, আফ্রিকা, আরও যে ভূখণ্ডগুলো রয়েছে এশিয়া, অস্ট্রেলিয়া, এটা আমাদের এখন প্রয়োজন নেই, কারণ এদের মধ্যবর্তী অংশটাই হচ্ছে আটলান্টিক মহাসাগর। তো তাহলে আটলান্টিক মহাসাগরের স্রোতগুলোকে নিয়ে এবারে আমি বলবো একটু কিভাবে সহজে মনে রাখা যায়, কোন স্রোতটার সাথে কোন স্রোতের লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে মনে রাখতে হবে আমাদের। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই সমুদ্র স্রোতগুলোকে মনে রাখতে পারবো। আমি এখানে দেখে নাও নিরক্ষরেখা এঁকেছি। নিরক্ষরেখা আমাদের পৃথিবীকে দুটো গোলার্ধে যেমন ভাগ করেছে, তেমনি এই আটলান্টিক মহাসাগরটিকেও কিন্তু দুটি অংশে ভাগ করেছে। এটি উত্তর আটলান্টিক এবং এটা দক্ষিণ আটলান্টিক। তোমরা অনেক বইতে দেখবে মধ্য আটলান্টিক বলেও কিন্তু একটা ভাগ করা রয়েছে। তো আমি বলবো মধ্য আটলান্টিকটাকে ওইভাবে না করে শুধু উত্তর আর দক্ষিণে যদি তুমি ভাগ করে নাও, তাহলে কিন্তু মনে রাখাটা একটু ইজি হবে, এটা আমার মনে হয়েছে। এবং প্রত্যেকটা মহাসাগরেরই স্রোতগুলো যখন তোমরা পড়বে, শুরু করবে এই নিরক্ষরেখার কাছ, এখানটা থেকে, এই অংশটা থেকে শুরু করবে, তাহলে কিন্তু মনে রাখার একটু সুবিধা হবে। আমি সর্বপ্রথমে উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোতটাকে নিয়ে আলোচনা করব, যদিও তার সঙ্গে কিন্তু দক্ষিণ আটলান্টিক স্রোতেরও একটু আমরা ছোঁয়া পেয়ে যাব। চলো তাহলে শুরু হোক। সর্বপ্রথমে উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে নিরক্ষরেখার উত্তরে রয়েছে উত্তর নিরক্ষীয় স্রোত। মনে রাখবে স্রোতটার নাম কি? উত্তর নিরক্ষীয় স্রোত। এই স্রোতটি আফ্রিকার, এইটা হলো আফ্রিকা মহাদেশ, আফ্রিকার পশ্চিম উপকূল, আফ্রিকার এটা পশ্চিম, এখান থেকে শুরু করে এই স্রোতটা কিন্তু চলে এসেছে দক্ষিণ আমেরিকার এই পূর্ব দিক পর্যন্ত। এবারে একটা বিষয় বলে রাখি, তোমরা সবাই জানো হয়তো যে নিরক্ষরেখার কাছে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, সেই কারণে এখানকার উষ্ণতা কিন্তু বেশি, তাই এই স্রোতটা হচ্ছে উষ্ণ স্রোত। এবার এই স্রোতটা এই যে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে এখানে এলো, এই স্রোতটা আসার
এই যে এই দিকে আসছে, মানে এটা পূর্ব থেকে পশ্চিম দিকে আসছে, এর আসার পিছনে রয়েছে একটি নিয়ত বায়ু। তো কোন নিয়ত বায়ু সেটা? সেটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু। তাহলে এই স্রোতটার নাম কি হয়ে গেল? এটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, এবং এটা হচ্ছে একটা উষ্ণ স্রোত। কেন উষ্ণ? কারণ এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা বেশি। নেক্সট, এবার আমি এর সঙ্গে বলেছিলাম যে আমি দক্ষিণ আটলান্টিকের স্রোতটা একটু বলবো, মানে উত্তর আটলান্টিকের সঙ্গে এর একটু মিল আছে, সেজন্য আমি এটাকে বলছি। একইভাবে এই যে দক্ষিণ আটলান্টিকেও কিন্তু এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটি সমুদ্র স্রোত বয়ে চলে। এটা নিরক্ষরেখার কাছে রয়েছে, এটা উষ্ণ স্রোত, এটা নিরক্ষরেখার দক্ষিণে রয়েছে, তাই এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এরপরে এই যে দক্ষিণ আমেরিকার এই অঞ্চলে রয়েছে ব্রাজিল। এখানে কোন দেশ রয়েছে? ব্রাজিল। এই ব্রাজিলের কাছে এই স্রোতটা এসে কিন্তু ধাক্কা লাগছে, এটা হলো দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এবার এই স্রোতটা ধাক্কা লেগে একটা চলে যাচ্ছে উপরের এই দিকে, উত্তরের দিকে, আর একটা নিচের দিকে। আমি নিচের দিকেটা নিয়ে পরে বলছি, এখন উত্তরের দিকের অংশটা নিয়ে বলবো। এই উত্তরের দিকের অংশটা এই দিকে প্রবেশ করে যাচ্ছে, এই অংশটার মধ্যে এখানে রয়েছে ক্যারিবিয়ান সাগর। কোন সাগর? ক্যারিবিয়ান। এই সাগরটা, এটা কিন্তু নামটা মনে রাখতে হবে, ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করছে, সেই জন্য এর নাম হয়ে গেছে ক্যারিবিয়ান স্রোত। নেক্সট, এবারে এই স্রোতটা তারপরে আবার পশ্চিমা বায়ুর জন্য এইদিকে অগ্রসর হচ্ছে, আর উত্তর নিরক্ষীয় স্রোতটা এটা কিন্তু এইদিকে গিয়ে এই স্রোতের সঙ্গে মিশছে, উত্তর নিরক্ষীয়টা এইদিকে মিশছে। আচ্ছা, তাহলে কি হলো? দক্ষিণ নিরক্ষীয় একটি শাখা উপরে, মানে উত্তরের দিকে গেল, নিরক্ষরেখাকে অতিক্রম করে দিকে ক্যারিবিয়ান সাগরের দিকে গেল, আর উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে সেটা আবার মিলিত হলো। মিলিত হওয়ার পরে এই অংশটির নাম হয়ে গেল আরেকটি অন্য নাম। এটা ক্যারিবিয়ান স্রোত ছিল, তারপরে এই স্রোতটির নাম হয়ে গেল উপসাগরীয় স্রোত। এই প্রসঙ্গে একটা বলে রাখি তোমাদের, উপসাগরীয় স্রোত হলো সবচেয়ে দ্রুতগামী স্রোত, এর যার গতিবেগ ঘন্টায় প্রায় 10 কিলোমিটার। এই স্রোতটি পশ্চিমা বায়ুর জন্য এই উত্তর পূর্ব দিকে প্রবাহিত হবে। উত্তর পূর্ব দিকে প্রবাহিত হওয়ার কারণে এরপরে এই স্রোতটা কিন্তু আরো কিছুটা উত্তরের দিকে গিয়ে এটি 3টি শাখায় বিভক্ত হবে। কটা শাখা? 3টি। এর মধ্যে একটি শাখা, মানে একেবারে উত্তরের শাখাটি, এই উত্তরের শাখাটি এই দিকে চলে যাচ্ছে, গ্রিনল্যান্ড রয়েছে এখানে, গ্রিনল্যান্ডের পশ্চিম দিকে। এই স্রোতটির নাম হচ্ছে ইরমিঙ্গার স্রোত। কি নাম বললাম? ইরমিঙ্গার। আচ্ছা, এখানে আমি লিখে রাখছি ছোট করে, ইরমিঙ্গার, ইরমিঙ্গার স্রোত। এই শাখাটির আরেকটি শাখা, সেটা আরো উত্তরের দিকে প্রসারিত হয়ে যাচ্ছে। এই দিকে রয়েছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ, ইউরোপের এখানে ব্রিটিশ দ্বীপপুঞ্জ, সেই ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল দিয়ে চলে যাচ্ছে। এই স্রোতটির নাম হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। উত্তর আটলান্টিক স্রোত, এটি উষ্ণ স্রোত। এবং এই স্রোতের তৃতীয় একটি শাখা রয়েছে, যেই শাখাটি দক্ষিণ দিকে চলে আসে। এই দক্ষিণ দিকে যে শাখাটি আছে সেটা কিন্তু শীতল স্রোতে পরিণত হয়। শীতল স্রোত, এই স্রোতটির নাম হয়ে যাচ্ছে ক্যানেডি স্রোত। ক্যানেডি স্রোত। এই ক্যানেডি স্রোত কিন্তু দক্ষিণ দিকে অগ্রসর হয়ে দক্ষিণ নিরক্ষীয় সঙ্গে উত্তর নিরক্ষীয় সঙ্গে মিলিত হয়, আবার তার কিছুটা অংশ এই দিকে রয়েছে আফ্রিকা, পশ্চিম দিকে রয়েছে গিনি। এই গিনি স্রোতের রূপে আরো দক্ষিণ দিকে
এই নিরক্ষরেখাকে অতিক্রম করে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের দিকে চলে যায়। এখানে স্রোতটার কি নাম হলো তাহলে? গিনি স্রোত। তাহলে এবারে আমরা উত্তর আটলান্টিকে কি কি স্রোতগুলো পেলাম? উত্তর নিরক্ষীয় স্রোত, এদিকে আমরা পাচ্ছি ক্যারিবিয়ান স্রোত, উপসাগরীয় আবার পরবর্তী ক্ষেত্রে একটু উত্তর দিকে অগ্রসর হয়ে তিনটি ভাগ, একটা ইরমিঙ্গার, উত্তর আটলান্টিক, ক্যানেডি স্রোত আরো দক্ষিণ দিকে গিনি স্রোত নামে নিরক্ষরেখাকে অতিক্রম করে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হচ্ছে। বোঝা গেছে? এবারে উত্তর আটলান্টিকে আরো দুটো শীতল স্রোত রয়েছে। এইদিকে রয়েছে সুমেরু মহাসাগর। এখানে এদিক থেকে এই যে গ্রিনল্যান্ডের দুই দিকে দুটো স্রোত আছে। একটা এই দিক থেকে আসছে গ্রিনল্যান্ডের পশ্চিম দিক দিয়ে, এটাকে আমরা বলে থাকি শীতল ল্যাব্রাডর স্রোত। এই ল্যাব্রাডর স্রোতটি এসে এইখানে নিউ ফাউন্ডল্যান্ড বলে একটি জায়গা রয়েছে, নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপ, এর পাশ দিয়ে এসে উপসাগরীয় স্রোতের সঙ্গে মিলিত হচ্ছে। উপসাগরীয় শীতল ল্যাব্রাডর এই দুটো স্রোত এসে মিলিত হচ্ছে। আরেকটি গ্রিনল্যান্ডের পূর্ব দিকে আসছে শীতল স্রোত, সেটা হচ্ছে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত। তাহলে এই দিকের স্রোতটার নাম হয়ে গেল কি? ল্যাব্রাডর স্রোত। আর এই দিকেরটার নাম হয়ে গেল, যেহেতু গ্রিনল্যান্ডের পূর্ব দিকে তাই এটা হচ্ছে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত। ওকে, নেক্সট এবারে আমরা চলে যাই দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতগুলোতে। আমি এখানে আগেই বলেছিলাম দক্ষিণ নিরক্ষীয় স্রোত এই যে সেটা ব্রাজিলের কাছে গিয়ে বাধা পাচ্ছে, ব্রাজিলের এখানে বাধা পেয়ে একটা উত্তরের দিকে চলে যাচ্ছে, ক্যারিবিয়ান সাগরে এখানে প্রবেশ করছে, আর একটা দক্ষিণের দিকে যেটা আসছে সেটা ব্রাজিলের পাশ দিয়ে যাচ্ছে, এটা উষ্ণ স্রোত, সেই স্রোতটির নাম হচ্ছে ব্রাজিল স্রোত। এই ব্রাজিল স্রোত আরো দক্ষিণ দিকে অগ্রসর হয়ে এদিকে কুমেরু স্রোত রয়েছে, কুমেরু স্রোতের সাথে মিলিত হচ্ছে। এবার এই দিকে একটা কুমেরু স্রোত বা শীতল স্রোত এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে। এই কুমেরু স্রোতটা এখানে আফ্রিকার দক্ষিণ দিকে এসে এই জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে সেটা আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয়। এই স্রোতটির নাম হচ্ছে, আফ্রিকার দিকে রয়েছে বেঙ্গুয়েলা প্রদেশ, তাই এর নাম হয়ে গেল বেঙ্গুয়েলা স্রোত। এই বেঙ্গুয়েলা স্রোত গিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়েছে। বেঙ্গুয়েলা স্রোত হলো শীতল স্রোত। আর এই কুমেরু স্রোতের আরেকটি শাখা, এটা হলো দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল বরাবর যাচ্ছে, এই স্রোতটার নাম হচ্ছে ফকল্যান্ড স্রোত। ফকল্যান্ড স্রোত। তাহলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আটলান্টিকের কি কি স্রোতগুলো রয়েছে। দক্ষিণ নিরক্ষীয়, সেটা ব্রাজিলের এখানে বাধাপ্রাপ্ত হয়ে ব্রাজিলের পাশ দিয়ে গেলে তার নাম হয়ে গেল ব্রাজিল স্রোত। আর এটা হলো কুমেরু স্রোত। কুমেরু স্রোতটি আরো পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিকে গিয়ে এখানে বেঙ্গুয়েলা প্রদেশের পাশ দিয়ে যাচ্ছে, সেই জন্য এর নাম হয়ে গেছে বেঙ্গুয়েলা স্রোত। আর এই দিকে একটি স্রোত, ছোট্ট স্রোত যাচ্ছে, সেটা হচ্ছে ফকল্যান্ড স্রোত। তাহলে এই হলো দক্ষিণ আটলান্টিকের স্রোতগুলো। এবারে এখানে আরো দুটো বিষয় আমাদেরকে মনে রাখতে, খুব ভাইটাল বিষয় দুটো। স্রোতের বিষয়গুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই দুটো বিষয় কি কি? এক হচ্ছে শৈবাল সাগর। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা 2 মার্কের কোশ্চেনে অনেক সময় দিয়ে এটা পড়ে থাকে, ভীষণ ইম্পর্টেন্ট। শৈবাল সাগর, যেটা উত্তর আটলান্টিক মহাসাগরের শৈবাল সাগর লক্ষ্য করা যায় এই অংশটার মধ্যে। এখানে 4টি স্রোত রয়েছে, দেখো, উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, এদিকে রয়েছে উত্তর আটলান্টিক আর ক্যানেডি স্রোত। উত্তর নিরক্ষীয়, উপসাগরীয়, উত্তর আটলান্টিক, ক্যানেডি।
এই যে চারটি স্রোত, এই চারটি স্রোতের মধ্যে একটা রয়েছে, এখানে একটা জলাবর্ত বলা হয় একে। এটাকে আমরা জলাবর্ত বা একে আমরা গায়র বলে থাকি। এই গায়রের মধ্যবর্তী অংশটাতে কিন্তু স্রোতহীন, এখানে কোনো স্রোত নেই, তাই এখানে কিছু শৈবাল, আগাছা, কচুরিপানা জন্মায়, যার কারণে কিন্তু এখানে জাহাজ চলাচলের একটু অসুবিধাও হয়। এই যে সার্গাসাম বা শৈবাল আর এগুলোতে পরিপূর্ণ একটা যে সাগরের অংশ সৃষ্টি হয় তাকে বলা হয় শৈবাল সাগর। আর একটা এর সঙ্গে শর্ট কোশ্চেন একটু বলে রাখি, সেটা হলো শৈবাল সাগরের কিন্তু কোনো উপকূল রেখা নেই। অনেক সময় কোশ্চেন পড়ে যে কোন সাগরের উপকূল রেখা নেই, সেটা হচ্ছে শৈবাল সাগর। নেক্সট আরেকটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এটা হচ্ছে হিম প্রাচীর। হিম প্রাচীর, হিম প্রাচীর এটা উত্তর আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায়। এটিও সেটা হলো এই যে দেখতে পাচ্ছ উপসাগরীয় স্রোত, আর এইদিকে আসছে শীতল ল্যাব্রাডর স্রোত। উষ্ণ উপসাগরীয় স্রোত, শীতল ল্যাব্রাডর স্রোত এসে মিলিত হচ্ছে এই যে জায়গাটিতে। এই অঞ্চলটিতে দুটো স্রোতের পরিষ্কার একটা সুস্পষ্ট সীমা রেখা লক্ষ্য করা যায়। এখানে উপসাগরীয় স্রোত, এটা উষ্ণ স্রোত, এর জলের রং হলো ব্লু। আর ল্যাব্রাডর স্রোত, এটা শীতল স্রোত, এই জলের রং হচ্ছে গ্রিন। এই দুই রকম কালারের জল কিন্তু সুস্পষ্টভাবে বহুদূর পর্যন্ত বয়ে চলে, একে বলা হচ্ছে হিম প্রাচীর। তাহলে এই দুটো বিষয় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোতগুলো। আশা করি এটা তোমাদের অনেকটাই কাজে দেবে। এরপরে তোমরা একটু বইয়ের মানচিত্রটাকে একটু ফলো করবে, ম্যাপটাকে একটু ফলো করবে, দিয়ে পরপর স্রোতগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমার মনে হয় তোমাদের বিষয়টা মনে রাখা অনেক সহজ হবে। সমুদ্র স্রোত সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার প্রশান্ত মহাসাগরের স্রোতগুলির সহজে মনে রাখার বিষয়ে একটি ক্লাস নিয়ে।